স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার কেন যেন মনে হচ্ছে কেউ আমাকে সারাক্ষণ স্টক করে নিঝুম। শুধু রাস্তাঘাট কিংবা মোবাইল ফোনে নয়, এমনকি বাড়িতেও। ঈশানীর কথায় স্তব্ধ হয়ে গেল নিঝুম। মুহূর্তেই উবে গেল খিলখিল হাসির ঝঙ্কার। মলিনতা গ্রাস করল সমগ্র মুখমণ্ডল। তৎক্ষণাৎ আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এপাশ থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঈশানীর নিগুড় চিত্ত চিরে। চিন্তিত স্বরে বলল, জানি না, গত 2 মাস ধরে আমাকে কেন্দ্র করে আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রচণ্ড উদ্বেগ দিচ্ছে মস্তিষ্কে আমার। যেন সব কিছুই একই সূত্রে গাঁথা। তার উপর ওই রেস্ট্রিক্টেড নাম্বারটা। কি হয়েছে গত 2 মাসে? কথা বলতে বলতে কখন যে ইনানির সড়ক ছাড়িয়ে মহল্লার সরু গলিতে পা বাড়িয়েছে খেয়াল নেই ইস্যুর। এই রাস্তায় ল্যাম্পপোস্টগুলো নষ্ট পড়ে আছে, আলোর দিশা নেই। সহসা ফ্ল্যাশ চালিয়ে হাঁটতে হাঁটতে ফের নিঝুমের কথায় মনোযোগ স্থির করে ঈশানী। নানান জটিলতায় একাগ্র প্রশ্নবৃদ্ধ মেয়েটা কথার মাঝেই ধীরে ধীরে ডুবে যায় ভাবনার অতলে। লাজ ফরমায় যুক্ত হওয়ায় বেশ কয়েকদিন ভালোই গিয়েছিল। ঈশানী যতটা অনুমান করেছিল ততটাও কঠিন ছিল না কাজটা। ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য স্টাফরাও ছিল বেশ বন্ধুসুলভ আর দায়িত্বশীল। অন্তর্মুখী স্বভাবের ঈশানী তখনও সহজ হয়ে উঠতে পারেনি সকলের সঙ্গে। তবে কাজটা আঁকড়ে ধরেছিল নিজের সবটুকু পরিশ্রম দিয়ে। কিন্তু চাকরির প্রায় সপ্তাহখানেকের মাথায় এক অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হতে হয় ইস্যুকে। লাঞ্চ টাইম চলছিল তখন। যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই। সকলের সাথে সেভাবে বোঝাপড়াও হয়ে ওঠেনি বলে স্টোরের এক কোণে বসে নিরিবিলি মধ্যাহ্নভোজ সারছিল ঈশানী। এমন সময় ভারী ভারী ওষুধ ভর্তি স্কোয়ার বক্স আর কার্ডবোর্ডের আড়াল থেকে ভেসে আসা ক্ষীণ ক্রন্দনের আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে ঈশানীর। প্রথমে মতি ভ্রম ভেবে এড়িয়ে গেলেও পরপর কয়েক দফা ক্ষীণ আর্তনাদে সচকিত হয়ে ওঠে ষষ্ঠ ইন্দ্রিয়। সহসা খাবার নিয়ে বসে রইল না ঈশানী। তাড়াহুড়ো করে উঠে সরু কদমে এগিয়ে গেল জিনিসপত্র ভর্তি অন্ধকার স্টোর রুমের অভিমুখে। কয়েক দফা কাঠবোর্ডের আঁকা বাঁকা স্তূপ পেরিয়ে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যপটের সাক্ষী হয়ে থমকালো ইস্যু। দেখল কয়েক হাত দূরে সকলের দৃষ্টির আড়ালে ভালো মানুষ সেজে থাকা শপের ম্যানেজারের পশুসুলভ আচরণ। সেই তখন থেকে বিশ্রীভাবে কথা বলছে একটা ফিমেল স্টাফকে। শাসানোর নাম করে বারবার দৃঢ় হাতে স্পর্শ করছে মেয়েটার নাজুক শরীরের বিভিন্ন স্থান। কাজের দোহাই দিয়ে আজে বাজে কথা বলার পাশাপাশি চোখের লোলুপ দৃষ্টি দিয়ে যেন গিলে খাচ্ছে মেয়েটাকে। নাম মুনিয়া, বয়সে ঈশানীর থেকে ছোটই হবে। অহেতুক নোংরা হাতের স্পর্শে ক্রমাগত কুঁকড়ে যাচ্ছে মেয়েটা। নিঃশব্দে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে অশ্রুজল বিসর্জন দিচ্ছে অবিরত। সুইট ডোমেন। দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালো ঈশানী। চোখের সামনে এহেন দৃশ্য অবলোকন করে মুহূর্তেই ক্রোধান্বিত হয়ে ওঠে ভেতরের আগ্রাসী সত্তা। ফলস্বরূপ জোর পদধ্বনিতে এগিয়ে গিয়ে এক ঝটকায় মুনিয়ার শরীর থেকে লোকটার হাত সরিয়ে দিল রক্তিম চেহারার নীলাম্বরী। আচানক কাণ্ডে হতচকিত হলো লোকটা। তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে ধমকে উঠল ঈশানীকে। সাহস তো কম না তোমার, আমার কাজে বাধা দিচ্ছ? মেয়েদের ফিজিক্যালি অ্যাবিউজ করাটা বুঝি আপনার কাজ? জ্বলন্ত নীল চোখে দাউ দাউ করছে ক্ষুব্ধতা। মুখশ্রী জুড়ে অকৃত্রিম লাবণ্যতার দ্যুতি। চেহারায় ভয়ের লেশমাত্র নেই। ঈশানীর এমন ঘায়ে পড়া প্রতিবাদ দেখে খেকিয়ে উঠল লোকটা। কণ্ঠে এক রাশ বিরক্তি ধরে রেখে বলল, ভুল করেছে, তাই শুধরানোর জন্য শাসন করছি। বেশি ফডর ফডর না করে যাও তো, কাজে যাও। নির্দ্বিধায় মুনিয়ার হাত চেপে ধরে ঈশানী কঠোর স্বরে বলে, আমি তো যাবই, সাথে মুনিয়াও যাবে। তৎক্ষণাৎ মুনিয়ার অন্য হাতের কবজিটা শক্ত করে টেনে ধরে ম্যানেজার। ঈশানীর চোখের কাঠিন্যতা পরখ করে অত্যন্ত রূঢ় স্বরে বলে, আমার অনুমতি ছাড়া এক পাও এগোবে না। মনিয়া, চাকরি হারানোর ভয় থাকলে এক্ষুনি কাজে যাও। দেখে কি মনে হয় ভয় পাচ্ছি আদৌ?
এক বলে ছক্কা হাঁকালো ঈশানী। লোকটার লোলুপ দৃষ্টিপানে আঙুলের ইশারা করে বিদ্রুপাত্মক স্বরে বলল, আপনার এই নোংরা চেহারাটা সবার সামনে আসা উচিত। কথা শেষ করে মুনিয়াকে আশ্বস্ত করলো ঈশানী। পৃষ্ঠদেশে সম্মোহনী হাত বুলিয়ে বলল, মুনিয়া চলো। এগুলো না মুনিয়া, উল্টো কুণ্ঠিত দৃষ্টি ফেলে আড়ষ্ট হয়ে চেয়ে রইল ম্যানেজারের পানে। কি হলো, তুমি ভয় পাচ্ছ? ঈশানীর কথার কোনরূপ প্রত্যুত্তর করল না মেয়েটা। বিনা বাক্যে মাথা নমিত করে রাখলো চুপচাপ। মুনিয়ার এই নিশ্চুপতা ম্যানেজারের জন্য ছিল ঈশানীকে পরাস্ত করার মোক্ষম হাতিয়ার, আর সেটাই প্রয়োগ করলো লোকটা। এগিয়ে এসে মুনিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে অত্যন্ত বিশ্রী ভাষায় ধরাশায়ী করতে উঠে পড়ে লাগলো সে। ফাজিল মেয়ে ছেলে, বেশি লাইভগিরি দেখাচ্ছে এখানে। আমার স্টাফকে আমার পিছনে লাগিয়ে দিয়ে প্রতিবাদ শেখানো হচ্ছে। এমনভাবে সর্বনাশ করে ভাইরাল করব না যে সারা জীবনের জন্য প্রতিবাদ করার শখ গুছে যাবে। তার মানে মুনিয়াকেও কি এই একই ভয় দেখিয়েছেন? দুহাত মুঠিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে ওঠে ঈশানী। জুৎসই কথায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে লোকটা। মেজাজের খেই হারিয়ে আক্রমণাত্মক স্বভাবের বহিঃপ্রকাশ ঘটে তৎক্ষণাৎ। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই শক্ত থাবায় চুল টেনে ধরে লোকটা। রেশমের মতো মোলায়েম চুলগুলো খামচে ধরে রাগে গজরাতে গজরাতে বলে ওঠে, বড্ড বেশি কথা বলিস মা, তোরও ভিডিও করবো এবার। একা এতটা দুঃসাহস দেখানোর অনুশোচনায় ভেতরে ভেতরে শিউরে ওঠে ঈশানী। রাশিয়াতে কাটিয়ে আসা ওই নৃশংস কালো দিনগুলো মুহূর্তেই হানা দেয় মস্তিষ্কে। মনের সংখ্যায় আড়ষ্ট হয়ে গতি হারায় আত্মবিশ্বাস। যাই হয়ে যাক না কেন, দমে যায় না সে। হাতের কাছে কুড়িয়ে পাওয়া কাঠবোর্ড দিয়ে আচমকা আঘাত করে বসে লোকটার মুখ বরাবর। নমনীয় কাঠবোর্ডের আঘাতে টলল না ম্যানেজার, বরং দ্বিগুণ ক্রোধে ছুঁড়ে মারল স্তূপাকৃতির ওষুধের বক্সগুলোর উপর। মুহূর্তেই ঝনঝন করে ভেঙে গেল সব। কাঁচের শিশিগুলোর ধারালো আঘাতে পিঠ থেকে শুরু করে হাতের তালু অবধি ছিঁড়ে ফিরে একাকার। অতর্কিত যন্ত্রণায় দিশেহারা হয়ে চোখ খিচে ব্যথাতুর আর্তনাদ করে ওঠে ঈশানী। আহ! নিগুড় আর্তনাদের তোরে মনে মনে পৈশাচিক আনন্দ লাভ করলো লোকটা। ফলস্বরূপ একই কাজের পুনরাবৃত্তি করলো ফের। দুবার একইভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় ব্যথায় নীল হয়ে উঠল রমণীর সমগ্র মুখমণ্ডল। কয়েক মিনিটের মাথায় রক্তিম স্যাঁতস্যাঁতে বর্ণ ধারণ করলো অফ হোয়াইট কুর্তিটা। হাতের মাঝে বিঁধে আছে স্বচ্ছ কাঁচের টুকরো। প্রবাহমান রক্তের স্রোতে ভরে উঠেছে সমগ্র মেঝে। সেদিকে চেয়ে প্রবল যাতনায় হাঁসফাঁস করে ওঠে ঈশানী। ওদিকে সুযোগ পেয়ে মুনিয়া দৌড়ে গেল আউটলেটে। কাহিনী বিশ্লেষণ করার কোনরূপ পায়তারা না করে ডেকে নিয়ে এলো সব স্টাফদের। হতচকিত মুনিয়াতকে দেখে স্টাফদের পাশাপাশি কয়েকজন কাস্টমার ও উদ্ভ্রান্ত হয়ে ছুটে গেল ভেতরে। তাদের মধ্যে অনেকেই সেদিনের মতো ঘটনার ইতি এখানেই ঘটে। কথার এই পর্যায়ে রাগে রণচণ্ডী হয়ে যায় নিঝুম। ফুটন্ত তেলের মতো চিরবিরিয়ে উঠে বলে, কি বলিস, পুলিশ আসেনি? কোমরে দড়ি বেঁধে চোরের মতো পেটানো উচিত ছিল শালাকে। আমি হলে ওর পুরো গোষ্ঠী জেলের ভাত খাইয়ে ছাড়তাম। দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। শীতল কণ্ঠে জবাব দেয়, পুলিশ এসেছিল, তবে সেদিন নয়, তার পরের দিন ম্যানেজার লাশ দিতে। কি? হকচকালো নিঝুম তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে শেষ করলো পুরোটা। পরক্ষণেই কৌতূহলী স্বরে শুধালো, কিভাবে হলো এটা? কে মারলো ম্যানেজারকে? জানি না, এটাই সবচেয়ে বড় মিস্ট্রি। আবারও 2 মাস আগের অতীতে ফিরে গেল ঈশানী। সেদিন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা শেষে স্টাফদের সাহায্যে বাড়ি পৌঁছায় ঈশানী। মনে মনে সিদ্ধান্ত নেয় লাশ ফার্মাতে আর চাকরি করবে না। যার দরুন 7 দিনের কর্মদিবসের পারিশ্রমিক আর নিজের জিনিসপত্রগুলো ফিরিয়ে আনার প্রয়াসে পরের দিন অসুস্থ শরীর নিয়ে আবারও শপে উপস্থিত হয় ঈশানী। তবে সেখানে গিয়ে যেই আকস্মিক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় তা জীবনে ভুলতে পারবে না। চোখের সামনে দুলে ওঠে পুরো দুনিয়া। হতবিহবল চিত্তে আহাম্মকের মতো হাঁ করে চেয়ে থাকে এক রাতের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া
লাশ ফার্মার দিকে। আশেপাশের সব দোকান ঠিকঠাক, শুধু লাশ ফার্মা উঠাও। দেখে মনে হচ্ছে ভারী বস্তু তোলার যন্ত্রের সাহায্যে কেউ গুড়িয়ে দিয়েছে সবটাকে, কিন্তু কে? ভেতরের কৌতূহল দমাতে পারল না ঈশানী। ভারী কদম ফেলিয়ে এগিয়ে গেল কিছুটা সামনে। মার্কেটের অধিকাংশ মানুষই এখানে উপস্থিত। সংকুচিত বদনে ঈশানীও গিয়ে দাঁড়ালো এক কোণে। তখনই কর্ণগোচর হলো কোনো এক অজ্ঞাত মেয়ে মানুষের হৃদয় বিদারক হাহাকার। এহেন কান্নার আওয়াজে সমস্ত শরীর তীর তিরিয়ে কেঁপে ওঠে ঈশানীর। নিগুড় যন্ত্রণায় হু হু করছে অন্তঃকরণ। মনে মনে ভাবতে থাকে, ওইদিকে কি এমন হয়েছে? এমন করে কেন কাছে ওই মহিলা? ঈশানীর ভাবনার মাঝে রেস্ট্রিক্টেড বেষ্টনী ভেদ করে একে একে বাইরে বেরিয়ে আসে পুলিশের গোয়েন্দা বিভাগের সাদা পোশাকধারী টিম। শুধু তারাই নয়, সঙ্গে ছিল সাদা কাপড়ে আচ্ছাদিত একটা লাশের কফিন। কিছুটা ভীতিগ্রস্ত হয়ে ঈশানী এগিয়ে গেল লাশটার সম্মুখে। 7-5 না ভেবে এক হাতে টেনে সরালো কাপড়টাকে। কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বিদঘটে এক নৃশংস চেহারা দৃষ্টিগত হতেই অন্তরাত্মা ধরফর করে ওঠে। মাত্রাতিরিক্ত আতঙ্কে বিভীষিকার ন্যায় ঘামছে ওঠে দুর্বল চিত্ত। মাত্র কয়েক মুহূর্তের মাঝে গড়গড় করে বমি করে চারিদিক ভাসিয়ে দিল ঈশানী। এহেন কাণ্ডে তাড়াহুড়ো করে লাশ গাড়িতে তুলল পুলিশ। আশপাশ থেকে মানুষজন বলাবলি করছিল, বমি করবেন না, কি হাল করেছেন লাশটার দেখেছো? মানুষের আকৃতিটুকু অবশিষ্ট নেই আর। পুলিশ বলল মৃত্যুর পরে ওষুধের ভাঙা শিশি দিয়ে ইচ্ছে মতো কেটে ছিঁড়ে একাকার করা হয়েছে শরীরটাকে। চামড়া তো নেই, তার উপর চোখ, দাঁত, কান, এমনকি নাড়ি ভুঁড়ির পর্যন্ত অস্তিত্ব নেই। সব কিছু টুকরো টুকরো করে ফেলেছে। তার চেয়েও বড় কথা, এত এত মরণ যন্ত্রণা বাদ দিয়ে শুধুমাত্র ওষুধের শিশির সাহায্যে এমনভাবে হত্যাকাণ্ডের পিছনের কারণটা কি? ঠিক কোন ধরনের শত্রুতা হলে ওষুধের শিশি দিয়ে এমনভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারে অন্য একজন মানুষ? এমন নৃশংস খুনের বর্ণনা শুনে আতঙ্কিত সকলে, চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ। আপাতত সকলের দৃষ্টি পুলিশের বিবৃতির পানে নিবদ্ধ। ঠিক এমন সময় অযাচিত সেই ক্রন্দনরত মহিলার আওয়াজ ভেসে এলো ফের। এই মেয়েটার সঙ্গেই গতকাল ঝামেলা হয়েছিল আমার স্বামীর, আর আজ তার এমন নৃশংস মৃত্যু। সব দোষ ওর। ওই মেরেছে আমার স্বামীকে। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা সাইকো, খুনি। বিস্মিত হলো সকলে। জনসাধারণের সবটুকু মনোযোগ মুহূর্তেই স্থির হলো ঈশানীর পানে। এবার সন্দিহান চাহনিতে শঙ্কিত হয়ে কোণঠায় নিয়ে গেল ভীত মেয়েটা। শুষ্ক ঢোক গেলে অপরাধী ন্যায় নুয়ে ফেলল আপন মাথা। কাকে দোষ দিচ্ছেন আপনি? কাল আপনার স্বামী ঈশানীপুর সঙ্গে ঠিক কি করেছে আদৌ কি ধারণা আছে আপনার? মেয়েটা না থাকলে মান সম্মানের হারানোর লাঞ্ছনায় কাল হয়তো আত্মহত করে জীবন খোয়াতে হতো আমায়। আর আপনি বলছেন আপনার স্বামীর সঙ্গে ঈশানীপুর ঝামেলা? শুনুন, কাল আপনার স্বামী, না শুধু কাল নয়, গত 1টা বছর ধরে আপনার স্বামী ফিমেল স্টাফদের সাথে যা যা করেছে তাতে মৃত্যুর মতোই কঠোর শাস্তি হওয়া উচিত ছিল তার। কিন্তু আফসোস, আইনের হাতে শাস্তি ভোগ করার আগেই পটল তুলেছে সে। তাই ভুক্তভোগীদের দোষারোপ করা বন্ধ করুন, নয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আর কি যেন বললেন? ঈশানীপু আপনার স্বামীকে মেরেছে, তাই তো? যদি তেমনই কিছু হতো তাহলে কাল রাত হত্যাযজ্ঞ চালিয়ে সকাল সকাল নিশ্চয়ই চেহারা দেখাতে আবার শপে আসতো না সে। তাছাড়া গতকাল আপনার স্বামী যেভাবে একের পর এক আঘাত করেছে, তারপরও এত শক্তি কোথায় থাকে বলুন? মুনিয়ার সঙ্গে সায় জানালো সকলে। দমে গেল ম্যানেজারের স্ত্রী। তর্ক থামিয়ে ফের শুরু করে দিল স্বামীর নাম করে অজস্র বিলাপ। সকলের মতামত আর বক্তব্য শুনে অনুসন্ধানের অজুহাত দিয়ে সেদিনের মতো চলে গেল গোয়েন্দা পুলিশ। অসহনীয় দুশ্চিন্তা আর ভয়াবহ স্মৃতিকে পাছে ফেলে অবশেষে বাড়ি ফিরল ঈশানী। তবে শেষ আশ্রয়স্থলেও ফিরে শান্তি মিলল না। সদর দরজা ডিঙিয়ে বর্ষার ঘরে পা রাখতে না রাখতেই
নজরে এলো পরিবারের সচকিত আলোচনা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মামা আর ঈশানীর মা কোনো একটা ছবি নিয়ে নিগুড় আলোচনায় মত্ত। তাদের বিস্তৃত সংলাপ শুনে মনে হলো কারোর বিয়ের আলোচনা চলছে। ঈশানীর ইচ্ছে হলো না সেদিকে কান দিতে। সহসা এলোমেলো পা ফেলে এগোতে লাগলো সিঁড়ির পানে। তবে ওঠার ফুরসাত পেল না আর। তার আগেই পিছু ডাকলেন ঈশানীর মামা। অপ্রস্তুত হলো ঈশানী, না চাইতেও জোরপূর্বক হেসে এগিয়ে গেল বসার ঘরে। ঈশানী এগিয়ে এলে ওর মুখের সামনে একটা ছবি বানিয়ে দিল রোকেয়া প্রাচী। আবেগহীন স্বরে পড়ল, বিয়ের কথা চলছে, মেয়ে তাদের পছন্দ হয়েছে, খুব শীঘ্রই হয়তো দিন তারিখ ঠিক হবে। কার কথা বলছো মা? কৌতূহলী শোনালো ঈশানীর কণ্ঠস্বর। আহত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর, তবে কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই হৃদয়টাও দুরূহ বেদনায় আহত হতে চলেছে ঈশানীর। কার আবার? এই বাড়িতে বিবাহ উপযুক্ত মেয়েকে অবশ্যই তুই। ঈশানী যা সন্দেহ করেছিল তাই মুহূর্তেই ভগ্ন হৃদয়টা বেদনার অভিলাষে ঘুরিয়ে গেল যেন। মা, আহত স্বরের শব্দটা উচ্চারণ করে স্তম্ভিত পায়ে দাঁড়িয়ে রইল ইস্যু। যেন বাক শক্তি হামেশাই লোপ পেয়েছে। রোকেয়া প্রাচীর ভাবাবেগ পরিবর্তন হলো না তাতে, বরাবরের মতোই কঠোর অভিব্যক্তি। মা মেয়ের নীরব দ্বন্দ্ব লক্ষ্য করে উঠলেন, দাঁড়ালেন মামা। ভাগ্নির মাথায় স্নেহের হাত বুলিয়ে শান্ত স্বরে বোঝালেন, মায়ের দিকটা বুঝবি না মা? তোর মা একা মানুষ, আর কত দিকে সামলাবে বলতো? তুই আর উষা হলি ওর দায়িত্ব। দায়িত্বের অবহেলা কি চলে কখনো? তাছাড়া বাড়ির বড় মেয়ে হিসেবে পরিবারের প্রতি তোরও তো কিছু দায়িত্ব রয়েছে, তাই না? তাই বলছি, বিয়েটা হলে সবার মঙ্গল, রাজি হয়ে যা মা। মামুর অনুরোধটা রাখ এবার। বাকরুদ্ধ ঈশানী পেলব কপল বেয়ে অহর্নিশ গড়িয়ে পড়ছে অভিমানী নোনা জল। ঈশানীর মামার কথার যথাযথ উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা অসহায়ের মতো জড়ানো গলায় বলে উঠল, আমাকে কি দুদণ্ড শান্তিতে থাকতে দেয়া যায় না মামু? একদম একাকী নিজের মতো। এটা কি খুব বেশি চাওয়া? দীর্ঘশ্বাস ছাড়লেন ঈশানীর মামা। রোকেয়া রেগে মেগে অস্থির হলেও ব্যতিগ্রস্ত হলেন না তিনি। দ্বিগুণ ধৈর্য নিয়ে মেয়েটাকে আদরের স্বরে বোঝালেন, তোকে তো আর আমরা পানিতে ছুঁড়ে ফেলবো না মা, বরং একটা সুন্দর সাজানো জীবনের দিকে ঠেলে দিচ্ছি। ছেলেটা বেশ ভালো, পয়সা কড়ির অভাব নেই। কক্সবাজারে বেশ কয়েকটি হোটেল রয়েছে। বয়স তোর চেয়ে খানিকটা বেশি, তবে দেখতে সুদর্শন। খানদানি পরিবার। বিয়েটা হলে তোকে সহ তোদের পুরো পরিবারকে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ানোর সামর্থ্য আছে। ওদের সঙ্গে আত্মীয়তা আমাদের ভাগ্যের ব্যাপার মা। এখন তুই রাজি হলে সব ঠিকঠাক। ঈশানীর মামার কথায় থমকালো ঈশানী। গভীর মনে ভাবল, এই তাহলে কাহিনী? ছেলে বড়লোক মানে এরা আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। বুক চিরে বেরিয়ে এলো আহত দীর্ঘশ্বাস। পর মুহূর্তেই ছোট করে জানালো, আমার কিছু বলার নেই। কথা শেষ করে আর দাঁড়ালো না। থমথমে পায়ে প্রস্থান করলো বসার ঘরে। ঈশ্বর যাওয়ার পানে চেয়ে ফের গলা উঁচিয়ে শুধালেন মামু। ধরে নিলাম হ্যাঁ। নৈশব্দে উপহাস করে হাসলো ঈশানী। মনে মনে আওড়ালো, যেন আমার সম্মতি দিয়ে আদৌ কিছু আসে যায়। তারপর বিয়েটা ভাঙলো কি করে? কথার এই পর্যায়ে এসে ঈশানীকে থামিয়ে দিয়ে সবেগে প্রশ্ন ছুড়ল নিঝুম। বাড়ির কাছাকাছি ল্যাম্পপোস্টটা নিয়ন আলো ছড়াচ্ছে, মানুষজনের আনাগোনা নগণ্য। অথচ স্ট্রিট লাইটের নিচের বেঞ্চিটাতে হঠাৎ মনে হলো কেউ বসা। আনমোনা চাহনি গায়েব হলো ঈশ্বর। সচকিত হয়ে ছোট ছোট চোখ করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল এক পল। কই না, কেউ নেই। ইদানিং একটু বেশিই ভাবি আমি। ধুর, কি হলো বল না, বিয়েটা ভাঙলো কি করে? ফের নিঝুমের কথায় কর্ণপাত করে ঈশানী, জানায়, বিয়ে ভাঙেনি তো। বিয়ের আগের রাতে ছেলের পুরো বাড়ি সহ জ্বালিয়ে দিয়েছে কেউ। চোখ কপালে উঠে গেল নিঝুমের। ভয়াতুর স্বরে শুধালো, কি বলিস? ঠিক আছে তো ওনারা? কেউ বাঁচেনি। এক রাতের ব্যবধানে পুরো পরিবার জ্বলে পড়ে ছাইয়ে রূপান্তরিত হয়েছে। কলিজার পানি শুকিয়ে কাঠ। এসব কি হয়েছে বলতো? পুলিশ কিছুই করতে পারলো না?
হাত গুটিয়ে কেন বসে আছে তারা? জানি না, দুটো ঘটনাই পুলিশের নিকট অমীমাংসিত। এমনকি আমার কাছেও পুরোটাই মিস্ট্রি। তবে একটা জিনিস ভালো হয়েছে বুঝলি, অহরহ বিয়ের প্রস্তাব আসাটা বন্ধ হয়েছে একদম। সবাই মনে করে আমি অপয়া, সেই সঙ্গে আমার মাও। কথা শেষ করে ব্যথাতুর হাসল ইস্যু। কিয়ৎক্ষণ ভেবে নিঝুম শুধালো, রেস্ট্রিক্টেড কলের ব্যাপারে কিছু বলিনি? ফোনের নোটিফিকেশন অপশনে নজর বুলিয়ে জবাব দিল ঈশানী। আর বলিস না, প্রায় এরকম নাম্বার থেকে হুটহাট মেসেজ আসে। আমি না বুঝতে পারি না নাম্বারগুলো এমন প্রাইভেট কেন। তারপর কি সব সিলি মেসেজ। ধর সন্ধ্যাবেলায় মেসেজ আসবে, গুড মর্নিং। ঈশানীর কথায় ফিক করে হেসে দিল নিঝুম। বলল, হবে হয়তো এলাকার কোনো বখাইটে আচারিরা কাজ। এইসব নিয়ে এত বেশি ভাবিস না তো, বেশি ডিস্টার্ব করলে সিম পাল্টিয়ে ফেলিস। নীরবে হ্যাঁ সূচক মাথা দোলালো ঈশানী। চট করেই বলল, আজ শুধু আমার কথাই শুনে গেলি? তোর কথা তো কিছু বললি না। উৎকণ্ঠায় ঝুমঝুম করে ওঠে নিঝুম। ভীষণ আগ্রহ নিয়ে বলে, দেখেছিস আমি কতটা বেঁকে আইলে? যে কথাটা বলতে কল দিয়েছিলাম এতক্ষণ সেই কথাটাই বলা হলো না। কি কথা, তাড়াতাড়ি বল। ঈশানীর কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার। গড়িমসি না করে নিঝুম জানালো, খালামুনির বাড়িতে বেড়াইতে এসছি, খুব শীঘ্রই তোর সাথেও দেখা হবে। হাজারো দুশ্চিন্তার মাঝে এইটুকু শুনে খুশিতে দুলে উঠল ঈশানীর বিষণ্ণ মন। পুলকিত বদনে জড়তাহীন বিষমাল কণ্ঠে বলল, সত্যি বলছিস? তাড়াতাড়ি আয় নিঝুম, আমাদের মার্কেটে বড় করে বসন্ত উৎসবের আয়োজন চলছে। তুই এলে একসঙ্গে দুজন শাড়ি পরে যাব। নীরব হাসিতে প্রসারিত হলো নিঝুমের পেলব ওষ্ঠাধর। ছোট করে জানালো, আচ্ছা যাব। কথা বলে অবশেষে বাড়ির গেটে প্রবেশ করে ঈশানী। মেয়েটা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আধারের মাঝ থেকে কুয়াশারা বুক চিরে নিঃশব্দে বেরিয়ে আসে কালো পোশাকধারী এক ঝাপসা অবয়ব। নীলাম্বরী যতদূর এগোয় ততদূর অব্দি গভীর দৃষ্টিতে পরখ করে সে। অতঃপর কানের এয়ারপড সচল করে গমগমে আওয়াজে কাউকে আশ্বস্ত করে জানায়, শি ইজ টোটালি সেফ নাও। রুমে ফিরে সব কাজ বাদ দিয়ে আগে সিকিউরিটি ক্যামেরাগুলো ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে ঈশানী। মনে মনে ভাবে, একজন ইলেকট্রিশিয়ান আনালে বোধহয় খুব বেশি ভালো হতো। ওদিকে ঈশানীর এসব ছেলে মানুষের কর্মকাণ্ডগুলো এক দৃষ্টে গভীর নয়নে পরখ করতে করতে রাশ ভারী আওয়াজে বিড়বিড়ালো অন্য একজন, তুমি আমাকে খোঁজার জন্য যে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছ, সেই সিকিউরিটি কোম্পানি ওন করি আমি। হাউ সিলি সাকুরা। এক হাতে বিস্কির গ্লাস আর অন্য হাতে পুরুষালী অভ্যাসবশত চিবুকে আঙুল বোলাতে বোলাতে নির্লিপ্তে ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরিস। আজকাল এটা এরিসের সকল ব্যস্ততার ঊর্ধ্বে। ঈশানী গন্তব্যে না থাকলে প্রিভিউ ভিডিওগুলো অযথাই টেনে টেনে দেখতে থাকে বারবার। আর যদি বাড়িতে পা থাকে তখন শত ব্যস্ততার মাঝেও কানে এয়ারপড লাগিয়ে হাতের অ্যাপল ওয়াচের দিকে নজর রাখে সর্বক্ষণ। মিটিং, ডিল, মাফিয়া রিউনিয়ন যে কোনো কিছুতেই এরিসের দৃষ্টি থাকে অ্যাপল ওয়াচে নিবদ্ধ। ঈশানীকে কোনোরূপ প্রাইভেসি দেওয়ার প্রয়োজন অনুভব করে না এরিস। সেটা যে কোনো অপ্রীতিকর দৃশ্যই হোক না কেন। বিন্দু পরিমাণ দ্বিধা বোধ করে না সবটা নিগুড় দর্শনে গ্রাস করে মাফিয়া বস। কোনো এক অযাচিত কারণে এরিস মনে করে এটা একান্তই এরিসের প্রাপ্য, আর যেটা এরিসের সেটার ভাগ এরিস পৃথিবীর কাউকে দেয় না, কাউকেই না। সিকিউরিটি। তখন থেকে একই শব্দ বলে যাচ্ছে এরিস। এরিসের এই ভাবলেশের মুখাবয়ব দেখে কপাল বেঁকে গেল তুষারের। সে পাইথন লিডারের উপর প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, হ্যাঁ সিকিউরিটি, তখন থেকে এটাই বলে যাচ্ছি আপনাকে। তুষারের কর্কশ আওয়াজে সম্বিত ফিরে পায় এরিস। গম্ভীর স্বরে বলে, আই হেট নয়েজ। কি হয়েছে সিকিউরিটির? সেই কখন থেকে বলে যাচ্ছে আমাদের বাংলাদেশের সিকিউরিটি কোম্পানির নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আগামী মাসে। মার্কেটিংয়ের জন্য একজন মডেল হায়ার করা হয়েছে, ইন্টারন্যাশনাল মডেল, তবে বাংলাদেশি বংশগত, দেখতে বেশ সুদর্শন, নাম মাহিন বেঞ্জামিন। কিন্তু আপনি তো কানেই নিচ্ছেন না। কি বেঞ্জামিন বললে? মাহিন বেঞ্জামিন। তৎক্ষণাৎ মনে পড়ে যায় এরিসের এই নামটা।
এক্স্যাক্ট এই নামটা ঈশানের মুখে শুনেছিল। সে কি প্রশংসা! এখনো মনে পড়লে মস্তিষ্কে ধাউ ধাউ করে আগুন ধরে যায়। বায়োডাটা দেখি। গম্ভীর স্বর ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। তুষার বিস্মিত হলো, কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মডেলের বায়োডাটা আপনি চেক করবেন? কিন্তু আমি তো আইপ্যাড নিয়ে আসিনি। কোনো কাজই তো ঠিকমতো করো না। কুচকানো নয়নে কথাটা বলে। ফের ল্যাপটপে দৃষ্টিপাত করে ইরিশ। ওদিকে পাইথন লিডারের তিরস্কারে থতমত খেয়ে গেল তুষার। সেই সঙ্গে আশ্চর্য হলো দ্বিগুণ। আজকাল কোম্পানির মডেলের বায়োডাটাও চেক করতে চাইছে। হঠাৎ এই কি হয়ে গেল মাফিয়া বসের? এক মনে বিড়বিড় করে লাউঞ্জ ত্যাগ করে তুষার। পরিশ্রান্ত কদমে এগিয়ে যায় নিজের রুমের দিকে। নিজ রুমে এসে কোনোরূপ সময় নষ্ট না করে প্রশস্ত কাউচে গা এলিয়ে দিল তুষার। চারিদিকে টানা পড়ে নিয়ে অবশ হয়ে আসছে 24 ঘন্টা একাধারে দায়িত্ব অবিরত থাকা যান্ত্রিক হৃদয়টা। তবে নিঝুম নিস্তব্ধতা ভেদ করলো খুটখাট ক্ষীণ আওয়াজ। কর্ণ সচল হলো তুষারের। নিমেষে অক্ষিপুট খুলে চোখ বোলালো ঘরের চারিদিকে। দেখলো কভার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছে রুষ্যকন্যা ফ্লোরা। সম্পূর্ণ মনোযোগ স্থির রেখে নির্লিপ্তে জামা কাপড় গোছাচ্ছে সে। চিরাচরিত ফিনফিনে ফ্রক আর অ্যাপ্রনে মারাত্মক স্নিগ্ধ লাগছে তাকে। বাঁধনহারা সর্পিল কেশ জুড়ে খেলা করছে ঈষৎ রক্তিমাভা। শীর্ণকায় শরীরের প্রতিটি গঠন ধনুকের মতোই সুস্পষ্ট আর আকর্ষণীয়। পেলব মুখশ্রীতে অকৃত্রিম গোলাপি আভা, যেন গাছ থেকে পেরে আনা তরতাজা সুমিষ্ট পাকা ফল। তুষারের ভাবনার মাঝেই হাতের কাজ সম্পন্ন করে এদিকে ঘোরার জন্য উদ্যত হলো ফ্লোরা। তৎক্ষণাৎ বাদ সাধে তুষার। ঘোর আপত্তি জানিয়ে বলে, কিছুই হয়নি, আবার গোছাও। ভ্রু কোচকাল ফ্লোরা। এতক্ষণ ধরে পরিশ্রম করে পুরো কভার গোছানোর পর বলছে কিছুই হয়নি। আজব মানুষ। কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না মোটেই। তাই তুষারের পানে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে কভার গোছাতে আরম্ভ করলো মেয়েটা। পুনরায় ঘর জুড়ে নেমে এলো বিরস নিস্তব্ধতা। তুষার চেয়ে রইল শুধু। দ্বিতীয়বারের মতো গোছানোর কাজ শেষ করে তুষারের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, এবার হয়েছে? না হলে নিজে করে নিন, আমি আর পারবো না। বেখেয়ালে কভার্ডের দিকে এক পল দৃষ্টিপাত করল তুষার। অতঃপর ছোট্ট করে জানালো, ঠিক আছে। ফ্লোরা চলেই যাচ্ছিল। আগেই পিছু ডাকে তুষার। তপ্তস্বরে জিজ্ঞেস করে, এত অভিমান কেন তোমার? সেই কবে থেকে মুখ ফুলিয়াছ? ঘাড় ফিরিয়ে প্রত্যুত্তর করলো ফ্লোরা। তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি হলেন রাশিয়ান গ্যাংস্টার, ম্যান পাওয়ার অফ ব্রাদভা। আপনার সঙ্গে অভিমান করার অধিকার কোথায় আমার? অভিব্যক্তিহীন তুষার। প্রগাঢ় তমসায় ছেয়ে গিয়েছে স্তব্ধ মুখমণ্ডল। চোখের মাঝে এক আকাশ বিষণ্ণতা ধরে রেখে জবাব দিল শুধু, অথচ আমার মনে হয় তোমার যতটুকু আছে তার ন্যূনতম অংশটুকু পৃথিবীর অন্য কারণ নেই। কি বললেন বুঝিনি। বুঝতে হবে না, এখন যেতে পারো। রাগ হলো ফ্লোরার। একে তো সোজা কথা সোজাভাবে বলে না, তার উপর মুখের সামনে ঠাস করে বলে যেতে পারো। আবারও ভেতরে অভিমানে হুহু করে ওঠে ফ্লোরার নাজুক পক্ষপিঞ্জর। অথচ সামনাসামনি বিরক্তিকর স্বরে ঝাঁঝিয়ে উঠে বলে, যাচ্ছি। ফ্লোরা চলেই যাচ্ছিল। ফের পিছু ডাকে তুষার। নিরেট স্বরে বলে, লাইটটা অফ করে যেও। আধুনিক সিস্টেম। মুখে বললেই অটোমেটিক অফ হয়ে যায় লাইট। তবু অহেতুক ফ্লোরাকে পেরেশানি দেওয়ার কি মানে আছে জানা নেই। অগত্যা বিরক্ত বোধ করলো মেয়েটা। ধারালো স্বরে বলল, আমাকে তো জ্বালাতন করেন কেন আপনি? কোনো কারণ নেই, স্রেফ অভ্যাস। বউকে গিয়ে করুন, সে এসব অভ্যেস করুক, আমি পারবো না। আমি এই জীবনে বিয়ে করব না, তাই বলে কি আমার অভ্যাস চালু রাখার জন্য কোনো মানুষ থাকবে না? এটা কি যুক্তি? তুমিই বলো। থাকুন আপনি আপনার যুক্তি নিয়ে, আমি গেলাম। তেতো স্বরে কথাগুলো বলে গট কটিয়ে বেরিয়ে গেল ফ্লোরা। ওদিকে ফ্লোরা চলে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কপালে বাহু ঠেকিয়ে নীরবে চোখ বুঝল তুষার। অতিবাহিত হলো খানিকক্ষণ। কয়েক মুহূর্ত বাদেই পা টিপে ফিরে এলো ফ্লোরা। ঘুমন্ত তুষারের গলা থেকে টাইটা
ঢিলে করে দিল সাবধানে, অতঃপর পা থেকে জুতো জোড়া খুলে শরীরে জড়িয়ে দিল উষ্ণ চাদর। যাওয়ার আগে লাইটটা অফ করে দিয়ে ব্যথাতুর আওয়াজে রিনিয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।